আচ্ছা, আমরা SLR1 পার্টস টেবিলটা কীভাবে কনস্ট্রাক্ট করতে হয় ইতিমধ্যে সেটা শিখেছি। আমাদের কী লাগতো, আমাদের একটা LR0 অটোমেটন লাগতো, সাথে সাথে আমাদের ফলো সেটগুলো লাগতো, তাই না? আমাদের যে গ্রামারটা থাকতো সেই গ্রামারের যে নন টার্মিনালগুলো ছিল সেগুলোর যে ফলো সেট সেটা লাগতো। অ্যান্ড এই যে ফলো সেটটা যে আমরা বের করি, ফলো সেট বেসিক্যালি কী 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 বোঝায়, যে আমাদের একটা গ্রামারের নন টার্মিনালে পরে কে কে আসতে পারে সেটা। অ্যান্ড এই জন্যই কিন্তু আমাদের সেই ওয়ানটা আসছে। তাহলে SLR1-এর যে ওয়ানটা, এই ওয়ানটার নাম হচ্ছে আরেকটা কী ছিল, লুক অ্যাহেড। তার মানে আমরা যে পার্সিং ডিসিশনগুলো নিতাম, আপনাদের যদি মনে থাকে যে আমরা যে পার্সিং ডিসিশনগুলো নিতাম SLR1-এ, আমরা কীভাবে নিতাম, আমরা এই ফলো সেটগুলো ইউজ করতাম কার জন্য, রিডিউসের জন্য। কিন্তু আমরা এই ফলো সেটগুলোকে দেখতাম। অর্থাৎ রিডিউসের সময় যখন আমরা রিডিউস করব, তখন কিন্তু আমরা ডিরেক্টলি রিডিউস হইতাম না। শুধুমাত্র কখন রিডিউস হইতাম, যদি আমার ফলো সেটের মধ্যে ওই করসপন্ডিং যে টার্মিনাল সিম্বলটা, সেই টার্মিনাল সিম্বলটা যদি থাকে, তখনই আমরা কেবলমাত্র রিডিউসের ডিসিশনগুলো কিন্তু নিতাম। তাছাড়া কিন্তু আমরা রিডিউসের ডিসিশনগুলো নিতাম না। তার মানে SLR1-এর ক্ষেত্রে এই ওয়ানটা কি সিগনিফাই করতেছে, আমি অ্যাহেডে কতটুকু লুক করতে পারতেছি, অ্যান্ড এই অ্যাহেডে কতটুকু লুক করতে পারতেছি সেটার বেসিসে কিন্তু আমার রিডাকশনের ডিসিশনগুলো আসতো। অর্থাৎ লুক অ্যাহেড যখন 1, তখন আমাদের ফলো সেট থেকে যেই সিম্বলগুলো আসতে পারে সেই সিম্বলগুলো বেসিসে আমরা এই ডিসিশনগুলো নিচ্ছিলাম। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে আমরা কেন SLR1 বানাইলাম, আমাদের LR0 টাইপেরও তো একটা টেবিল থাকার কথা। হ্যাঁ, LR0 টেবিলও কিন্তু আমাদের এক্সিস্ট করে। তো LR0 টেবিলের ক্ষেত্রে কী হবে, LR0-তে বুঝতে পারতেছেন লুক অ্যাহেডের সংখ্যা 0, মানে এখানে কোনো রকম ফলো সেটের দরকার নেই। এখানে জাস্ট আমি কোন স্টেটে আসি, শুধুমাত্র কোন স্টেটে আসি সেটার বেসিসে আমি এখানে ডিসিশনগুলো নিচ্ছি। ঠিক আছে, LR0-র ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কোন স্টেটে আসি সেটার বেসিসে আমরা ডিসিশনগুলো নেব, সেখানে কোনো রকম ফলো সেট দেখবো না। অ্যান্ড এটার সমস্যাটা হইলো এটাই যে এর যেহেতু আর কোনো ক্যাপাবিলিটি নাই, এক্সট্রা কোনো ক্যাপাবিলিটি নাই এক্সট্রা কিছু দেখার, যেমন এর পরবর্তীতে কে আসে বা ফলো সেট যেহেতু এ বের করে না, তাহলে এর ওইটা ক্যাপাবিলিটি নাই যে এর পরে কে আসতে পারে, প্রত্যেকটা নন টার্মিনাল পরে কে আসতে পারে সেটা দেখার তার ক্যাপাবিলিটি নাই। অ্যান্ড এইটা যখন ক্যাপাবিলিটি থাকতেছে না, তখন আর কি এই ধরনের পার্সারগুলো বা এই ধরনের পার্স টেবিলগুলো দেখবেন যে খুব সহজেই আমাদের যে শিফট রিডিউস বা রিডিউস যে কনফ্লিক্টগুলো আছে এই কনফ্লিক্টগুলোর মধ্যে সে পড়ে যায়। অর্থাৎ আমরা যেসব কনফ্লিক্ট শিখছিলাম, একটা ছিলাম কি শিফট রিডিউস কনফ্লিক্ট, আর আবার ছিল কি রিডিউস কনফ্লিক্ট। এর যেহেতু এক্সট্রা দেখার ক্যাপাবিলিটি নাই, সেজন্য দেখবেন যে এ খুবই সহজে শিফট রিডিউস অথবা রিডিউস কনফ্লিক্টে পড়ে যায়। সেজন্য আমরা কিন্তু এই SLR1 পার্স টেবিল বানানোর দিকে জোর দিছিলাম। তো LR0 টেবিলও এক্সিস্ট করে। তো LR0 টেবিলের যেহেতু এরকম সমস্যাগুলো হয় যে শিফট রিডিউস আর রিডিউস কনফ্লিক্ট খুব ইজিলি হয়ে যায়, সেজন্য এর থেকে একটু বেটার ক্যাপাবল আমরা পার্স টেবিল বানানো শিখছিলাম, সেটা হচ্ছে SLR1। আচ্ছা, এটার মানে কিন্তু এই না যে SLR1-এ কখনো শিফট রিডিউস হতে পারবে না বা রিডিউস হতে পারে, এটাও কিন্তু হতে পারে। বেসড অন দ্য আমাদের গ্রামার কী আছে আর ইনপুট কী আছে এটার বেসিসে কিন্তু এইটাও আমার শিফট রিডিউস আর রিডিউসের মধ্যে পড়তে পারে। বাট যেটা হয় যে এটা LR0 থেকে এটা ভালো, বাট অবভিয়াসলি এটা মানে এই না যে এটা কখনো পড়তে পারবে না। আমার গ্রামার যদি অন্যরকম হয়, তখন আমার এমন হইতেই পারে যে আমার পার্স টেবিলের মধ্যে একই এন্ট্রির মধ্যে আমার শিফটও আছে, রিডিউসও আছে, তখন সেটা শিফট রিডিউস কনফ্লিক্টের মধ্যে পড়ে যাবে। তো আমার এই ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য হলো যে LR0 টেবিল যদি কখনো আপনাকে বানাইতে বলে বা এরকম যদি কোনো কোশ্চেনে আসে LR0 টেবিল, তখন সেটা আমরা কীভাবে বানাবো। তো LR0 টেবিল বানানো কিন্তু খুব ইজি। LR0 টেবিলের জন্য আপনাকে শুধুমাত্র অটোমেটনটা লাগবে, আর কোনো কিছু লাগবে না। তাহলে এখানে আমি এই অটোমেটনটা দেখতেছি, আর আমার যে গ্রামারটা ছিল সেই গ্রামারটা যদি একটু খেয়াল করেন, আমাদের অনেকটা এরকম ছিল। ই থেকে ই প্লাস টি, ই থেকে টি, টি থেকে টি ক্রস এফ, দেন টি থেকে এফ, এফ থেকে প্যারেন্থেসিস ই, আর এফ থেকে আইডি। তো LR0-তে আমি যেটা বললাম, এখানে যেই জিরো হওয়ার মিনিং হচ্ছে এটা লুক অ্যাহেড জিরো, অর্থাৎ তার পার্সিং ডিসিশনের সময় কোনো রকম ফলো সেটের দরকার হয় না। তো তারপরে কে আসতে পারে সেটার তার কোনো দরকার হয় না পার্সিং ডিসিশনগুলোর জন্য। তো আমরা এখানে যেটা সিম্পলি করবো, আমরা এখন একটা যদি টেবিল বানাতে চাই, কী থাকতো টেবিলের জন্য, স্টেট থাকতো, দেন আমাদের কাছে কী থাকতো, অ্যাকশন থাকতো, আর আমাদের কাছে কী থাকতো, গোটুগুলো থাকতো, তাই না? স্টেট থাকতো, অ্যাকশন থাকতো, আর গোটু থাকতো। তো অ্যাকশনের আন্ডারে আমরা কাকে লিখতাম, টার্মিনাল সিম্বলগুলোকে লিখতাম। এখানে টার্মিনাল সিম্বল কে এই গ্রামারের প্লাস একটা টার্মিনাল সিম্বল, অ্যাস্টেরিক, লেফট প্যারেন্থেসিস, রাইট প্যারেন্থেসিস, আইডি। তাহলে আমরা এখানে যাদেরকে লিখব প্লাস, অ্যাস্টেরিক,
লেফট প্যারেনথেসিস রাইট প্যারেনথেসিস আইডি, আরেকটা এক্সট্রা করে আমরা কাকে রাখতাম, এক্সট্রা করে আমরা করে ওই যে ইয়াকে রাখতাম, তাই না, টার্মিনাল এন্ড, যেটা অর্থাৎ এন্ড অফ ইনপুট, এই সিম্বলটাকে ডলার সিম্বলটাকে রাখতাম। অর্থাৎ আমাদের যে ইনপুটটা যেহেতু দিবে, আমাদের ওই ইনপুটে লাস্টে আমরা কী রাখতাম, ডলারকে রাখতাম। আর গো টু আকারে কী কারা কারা থাকবে, আমার এই গ্রামারে যতগুলো নন টার্মিনাল আছে, তাহলে এই গ্রামের নন টার্মিনাল কে আছে, ই আছে, টি আছে, আর এফ আছে। এই তিনটা বাদে আর কোনো নন টার্মিনাল নাই, তাহলে এখানে ই আছে, টি আছে, আর এফ আছে। তো দেখেন LR0-তে আমরা খুব সিম্পলি আমরা যেই স্টেটে আসি শুধু ওই স্টেটের বেসিসে আমরা ডিসিশনগুলো নিব। তাহলে একটা স্টেটে যখন আমরা আসি সবার আগে I0 স্টেটে আসি, তাই না? তাহলে এখানে একটু স্টেটগুলো লিখে ফেলি। এখানে 0 থেকে টোটাল 11টা স্টেট ছিল, তাহলে 0 1 2 3 এরকম করে করে আমাদের টোটাল 11টা স্টেট ছিল। তাহলে এইখানে আমাদের এই 11টা স্টেট আমরা লিখলাম। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে 0 নাম্বার স্টেটে যদি আসি, তাহলে দেখেন এখানে আমরা ফিল আপ করতাম কীভাবে, আমরা আগে গোটুগুলো দেখতাম, এরপর আমরা রিডিউসগুলো দেখতাম। আপনার যদি মনে থাকে একটা টেবিল যখন কনস্ট্রাক্ট করতাম এইভাবে কিন্তু করতাম। তাহলে 0 থেকে ধান গোটু কোথায় কোথায় আছে, ই এর জন্য একটা গোটু আছে, তাহলে ই এর জন্য 1 নাম্বার স্টেট, তাহলে আমরা এখানে কী লিখবো, সিম্পলি 0 এর জন্য আমরা ই এর জন্য এখানে পাচ্ছি 1, ঠিক আছে। স্টেট 0 থেকে আমরা যদি ই দেখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1। আচ্ছা, এরপরে এখান থেকে যদি টি দেখি তাহলে পাচ্ছি 2 নাম্বার স্টেট, তাহলে এখানে 0 থেকে আমরা যদি টি দেখি তাহলে আমরা পাচ্ছি 2 নাম্বার স্টেট। আচ্ছা, 0 স্টেটে থাকা অবস্থায় আমরা যদি আইডি দেখি তাহলে 5 নাম্বার স্টেট, লেফট প্যারেনথেসিস দেখলে 4 নাম্বার স্টেট, তাই না? তাহলে আচ্ছা, আগে নন টার্মিনালগুলো লিখে ফেলি। টি এর জন্য 2 লিখছি, একটা এফ এর জন্য আছে কত, 3, তাহলে এফ এর জন্য 3, এগুলোকে একটু লিখে ফেলি। এফ এর জন্য হচ্ছে 3। দেন টার্মিনাল সিম্বল কে কে ছিল, টার্মিনাল সিম্বল ছিল হচ্ছে আইডির জন্য হচ্ছে 5, লেফট প্যারেনথেসিসের জন্য 4, তাই না? এই দুটাই ছিল। আইডির জন্য হচ্ছে 5, আইডির জন্য 5 আর লেফট প্যারেনথেসিসের জন্য 4। তাহলে আইডির জন্য 5 যেহেতু, তাহলে শিফট 5 লিখতে হবে, লেফট প্যারেনথেসিসের জন্য শিফট 4 লিখতে হবে, তাই না? S5 আর S4। আর কি কোনোটার জন্য আছে এখানে, আর কোনোটার জন্য নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 0 স্টেটের জন্য আমরা সব গোটুগুলো নিয়ে ফেলছি, এখন আমাদের কী করতে হতো, রিডাকশনগুলো নিতে হতো। তাহলে দেখেন তো 0 স্টেটে কি কোনো রিডাকশন হয়েছে, অর্থাৎ ডটটা কি কোনোটা লাস্টে আছে, দেখেন এখানে ডটটা কোনোটা লাস্টে নাই, তাহলে এখানে কোনো রকম রিডাকশন হয়নি। তাহলে এক্ষেত্রে আমাদের আগেকার যেভাবে করছিলাম সেভাবেই করলাম, ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার স্টেটের জন্য জিনিসটা দেখেন কি হবে। 1 নাম্বার স্টেটের জন্য গোটুগুলা কোথায় আছে, প্লাসের জন্য আছে আর ডলারের জন্য আছে। তাহলে প্লাসের জন্য সে 6 নাম্বার স্টেটে যাচ্ছে আর ডলার দিয়ে অ্যাকসেপ্ট। তাহলে প্লাসের জন্য আমার 6 নাম্বার স্টেট, তাহলে প্লাসের জন্য আমি লিখলাম কত, শিফট 6, আর ডলারের জন্য আমার কোথায় যাবে, অ্যাকসেপ্টে যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার আগে যেমনি শিখছি অমনি কিন্তু, তাই না, ওইভাবে কিন্তু জিনিসটা ফিল আপ হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু অন্য ইয়াতে আসি, আমরা যেখানে রিডিউস হয় সেখানে আসি। তো এখানে দেখেন এই যে এই 9 নাম্বার স্টেটের দিকে খেয়াল করেন। 9 নাম্বার স্টেটের জন্য আমরা কী করবো, আগে গোটুগুলা নিব। তাহলে গোটুর জন্য আমরা কী পাচ্ছি, যে অ্যাস্টেরিকটা পাচ্ছি, তাই না? যদি কখনো ইনপুটে অ্যাস্টেরিক দেখে তাহলে সে 7 নাম্বার স্টেটে যাচ্ছে। তাহলে ইনপুটে যদি সে কখনো অ্যাস্টেরিক দেখে, তাহলে 9 নাম্বার স্টেটের জন্য আমি ধরলাম যে এটা 9 নাম্বার স্টেটের জন্য, ইনপুটে যদি সে কখনো অ্যাস্টেরিক দেখে তাহলে সে 7 নাম্বার স্টেটে যায়, তাহলে S7 লিখলাম। আচ্ছা, এরপরে দেখেন এখানে দেখি আর কি কোনো রিডিউস হয়েছে, একখানে, তাই না? এই যে একখানে রিডিউস হয়েছে, যে ই প্লাস টি এর পরে ডট আছে। তাহলে আগের বার যখন রিডিউস হইতো তখন আমরা কি করতাম, তখন আমরা কিন্তু দেখতাম যে যেইটাতে রিডিউস হইলো সেটার ফলতে কে আছে, শুধুমাত্র ওগলা কেসে আমরা রিডিউস করতাম, তাই না? বাট এবার যেহেতু আমাদের লুক অ্যাহেডটা 0, অর্থাৎ আমরা এক্সট্রা কাউকে দেখতে পারবো না, আমরা দেখতে পারবো না যে আমাদের পরে কে আছে, এই ক্যাপাবিলিটিটা আমার কাছে নাই। তাহলে আমরা সিম্পলি কী করব, আমরা দেখবো আচ্ছা এখানে আমার রিডিউস হওয়া লাগবে, তাহলে আমি সবগুলোর জন্যই রিডিউস হব। অর্থাৎ অনেকটা এরকম যে আমাকে এই স্টেটে আমাকে বলতেছে রিডিউস হইতে, তাহলে আমি যেটা করব, 9 নাম্বার স্টেট থাকা মানেই হচ্ছে রিডিউস হওয়া। তাহলে সে যেটা মনে করবে যে আচ্ছা আমি 9 নাম্বার স্টেট আসি, 9 নাম্বার স্টেট যেহেতু একটা ডট আছে, আমি অলওয়েজ রিডিউস হব। তাহলে রিডিউস ইউজিং প্রোডাকশন রুল কত হবে এটা, আমি যদি একটু দিই যে 1 2 3 4 এরকম করে যদি নাম্বারিং করি, তাহলে আমাদের এটা রিডিউস ইউজিং প্রোডাকশন রুল নাম্বার কত হবে, 1 হবে, তাই না? ই থেকে ই প্লাস টি। তাহলে এখানে এই R1টা দেখবেন সবখানে বসে গেছে, তাহলে এই R1টা আমাদের এইখানে সবখানে বসবে।
এইটাই হচ্ছে আমার LR0 সবচেয়ে বড় সমস্যা। LR0 সমস্যাটা হচ্ছে যে সে যে ডিসিশনগুলো নিচ্ছে সেটা জাস্ট কার উপর বেসিস করে নিচ্ছে, সে কোন স্টেটে আছে সেটার উপর। স্টেটে যদি আমার একটা ডট থাকে, সে আর কি সে কি ইন্টারপ্রেট করতেছে যে 9 নাম্বার স্টেটে থাকা মানেই হচ্ছে আমি রিডিউস হব, ঠিক আছে? তো এই জন্যই দেখেন আমি যেটা করছি, 9 নাম্বার স্টেটে থাকা মানে যেহেতু রিডিউস হবো, সেজন্য সবখানে আমি যতগুলো লুক অ্যাহেড মানে যতগুলো টার্মিনাল আসা পসিবল সবগুলোর আন্ডারে আমি R1 লিখছি। এটা কি মিন করতেছে যে 9 নাম্বার স্টেটে আমার ইনপুট যাই আসুক আমি রিডিউস হব। আবার এক্সট্রা করে যদি আমি আবার বলতেছি যে আমি আবার কখনো যদি অ্যাস্টেরিক দেখি তখন আমি আবার শিফট হব, তাহলে এই যে এইখানে কিন্তু শিফট রিডিউস কনফ্লিক্টটা চলে আসছে। তাহলে অ্যাস্টেরিকের ক্ষেত্রে যেটা হচ্ছে LR0 টেবিলের ক্ষেত্রে, যখন আমরা LR0 পার্স টেবিল বানাচ্ছি, এই অ্যাস্টেরিকের জন্য ওর একটা পোর্শন বলতেছে যে শিফট হইতে, আরেকটা পোর্শন বলতেছে রিডিউস হইতে, ঠিক আছে? সেজন্য হলো এইখানে আমার অ্যাস্টেরিকের জন্য শিফট রিডিউস কনফ্লিক্টটা চলে আসতেছে। অ্যান্ড এই কনফ্লিক্টটা কিন্তু আমার আবার ওই যে SLR টেবিলে কিন্তু থাকে না, SLR1 টেবিলে কিন্তু থাকে না। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের যে SLR1 টেবিলটা ছিল, আচ্ছা এইখানে মনে হয় নাই, আমাদের SLR1 টেবিলে এই কনফ্লিক্টটা কিন্তু আমাদের থাকে না। SLR1 টেবিলে এই কনফ্লিক্টটা আমাদের অ্যারাইজ করে না। এই যে এইটা হচ্ছে আমাদের যে SLR1 টেবিল, এই SLR1 টেবিলে দেখেন আমার ওরকম কিন্তু কোনো কনফ্লিক্ট নাই। বাট যখনই আমরা LR0 টেবিলে যাচ্ছি, LR0 যখন টেবিলে যাচ্ছি তখন দেখেন এই যে এইখানে আমার কনফ্লিক্টটা চলে আসছে, যে 9 নাম্বার স্টেটে আমার একটা পার্ট বলতেছে রিডিউস হইতে, আরেকটা পার্ট বলতেছে শিফট হইতে। কার জন্য? অ্যাস্টেরিকের জন্য। তো এই জন্য আমাদের LR0তে যেহেতু সে এক্সট্রা করে কোনো লুক অ্যাহেড দেখতে পারে না, মানে তার কোনো লুক অ্যাহেডের সংখ্যা নাই, সে বুঝতে পারে না যে তারপরে কে আসবে, সেই জন্য ও জাস্ট কোন স্টেটে আছে সেটার বেসিসে পুরো ডিসিশনগুলো নেয়। অ্যান্ড এই জন্যই আমাদের হলে এই সমস্যাগুলো অ্যারাইজ করে, ঠিক আছে? তাহলে SLR টেবিলে কিন্তু আমরা রিডিউসকে সব সময় যে সবগুলোর আন্ডারে লিখবো এরকম কিন্তু করতাম না, আমরা শুধু কাদের আন্ডারে রিডিউস লিখতাম, এই যেইখানে রিডিউস হচ্ছে, ইতে রিডিউস হচ্ছে সেইটার ফলতে কারা, শুধু তাদের আন্ডারে কিন্তু R1কে লিখতাম। এখন যখন তাদের আন্ডারে R1কে লিখতাম তখন সুবিধাটা কী হইতো, যে হয়তো আমার এর পর কখনোই অ্যাস্টেরিক আসা পসিবল না, যে আমার একটা এর পর আমার যে ফলো সেট আছে, ফলো সেটে হয়তো দেখবেন যে এর পর কখনোই অ্যাস্টেরিক আসা পসিবল না, তাহলে সে কিন্তু ওই অ্যাস্টেরিকের আন্ডারে সে কিন্তু R1কে লিখতো না SLR টেবিলে। তাহলে তখন কিন্তু দেখেন এটা কিন্তু আর কনফ্লিক্ট নাই, এই সময় কিন্তু আমার SLR1-এ আর কোনো কনফ্লিক্টটা থাকবে না। বাট LR0-তে যেহেতু তার কাছে কোনো লুক অ্যাহেডের ইনফরমেশন নাই, তারপরে কে আসতে পারে তার ইনফরমেশন নাই, সে জাস্ট তার কাছে অল পসিবল অপশনের ক্ষেত্রে সে রিডিউসের ইয়াটা লিখে ফেলে। অ্যান্ড এই জন্যই আমার কিছু ক্ষেত্রে দেখবেন যে আমার খুবই সহজে এই LR0 টেবিলটা বা LR0 পার্সারটা সে শিফট রিডিউস কনফ্লিক্ট বা রিডিউস কনফ্লিক্টে পড়ে যায়। যেমন রিডিউস কনফ্লিক্ট কীভাবে হতে পারে, যে আমার যদি এইখানে আরেকটা জিনিস আসতো, মনে করেন যে 9 নাম্বার স্টেটেই আমার আরেকটা এরকম প্রোডাকশন রুল আসলো, কোনোভাবে আসলো যে T থেকে F ডট, ঠিক আছে, T থেকে F ডট, এই জিনিসটা আমার চলে আসলো 9 নাম্বার স্টেটে। তাহলে এইটাও তো আমাকে এখন লিখতে হবে, তাই না? এখানে যদি রিডাকশন হচ্ছে, তাহলে এখন দেখেন এটা কয় নাম্বার রুল দিয়ে রিডাকশন হচ্ছে? T থেকে F ডট, এই যে 4 নাম্বার রুল দিয়ে রিডাকশন হচ্ছে, তাই না? তাহলে আমাকে এখন এই 9 নাম্বার স্টেটে এই 4টাও কিন্তু লিখতে হবে। তাহলে এই 9 নাম্বার স্টেটে আমার LR0 টেবিলের ক্ষেত্রে এই সবখানে কী লিখবো? এই R4 এগুলো কিন্তু লিখতে হবে, যে এইখানে R4 হবে, যেমন এইখানে আমার আবার R4 আসবে, এই জায়গায় আমার আবার R4 আসবে, এইখানে আবার R4 আসবে। তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে এখানে আমার কতগুলো রিডিউস কনফ্লিক্ট হচ্ছে, এইখানেও আমার R4 আসবে, এইখানেও আসবে, এখানেও R4 আসবে। তাহলে যদি কখনো এরকম আমার আসতো, যদি আমার এরকম কোনো আরেকটা এক্সট্রা আইটেম আসতো, তখনও আমরা 9 নাম্বার স্টেটে এই যে সবগুলো আন্ডারে আমরা R4 লিখতাম। তাহলে বুঝতে পারতেছেন এখানে এই যে 9 নাম্বার স্টেটে যদি কখনো যাই, আমি যে কোনো আমার যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটের জন্যই দেখেন আমি এখানে রিডিউস কনফ্লিক্ট, এখানে শিফট রিডিউস কনফ্লিক্ট আছে, আবার রিডিউস কনফ্লিক্টও আছে, এখানে রিডিউস কনফ্লিক্ট আছে, তাই না? অ্যান্ড সো অন। আর SLR1-এ কী হইতো, যদি আমাদের 9 নাম্বার স্টেটে আরেকটা এরকম জিনিস থাকতো, আরেকটা আইটেম থাকতো, SLR1 এটা কীভাবে হ্যান্ডেল করতো, সে দেখতো যে এই যে Fটা Tতে যে রিডিউস হইলো, T এর ফলতে T এর ফলতে কোন ছিল, সে কিন্তু শুধুমাত্র সেগুলার আন্ডারে সে লিখতো, সে R4কে লিখতো। অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমার এখানে ইয়াটা আছে কার আন্ডারে, R4গুলা ধরলাম যে আমার SLR1-এ
আমার আসতেছে হইলো এই যে এগুলার আন্ডারে, এই যে লেফট প্যারেন্থেসিস আর রাইট প্যারেন্থেসিস আন্ডারে, শুধুমাত্র তখন আমরা কিন্তু ওগুলার আন্ডারে R4কে লিখতাম, আর বাকিগুলোর জন্য কিন্তু R4 লিখতাম না। সেম গোস ফর R1-এর জন্য, ওই যে ই থেকে ই প্লাস টি ডট এখানে যেখানে রিডিউস হইলো সেইটার ফলতে কারা কারা তাদের আন্ডারে এখন আমরা R1কে লিখতাম। এখন SLR1-এও কিন্তু কনফ্লিক্ট হইতে পারে। কখন কনফ্লিক্ট হবে? ওই যে আমরা যার আন্ডারে R1 লিখলাম, অর্থাৎ কী হইলো, ই এর ফলতে কারা কারা তার মানে তার আন্ডারে তো আমরা R1কে লিখবো। এখন এমন যদি হয় যে হ্যাঁ সেই R1 লিখতে গিয়েও আমার হয়তো একটা কমন সিম্বল চলে আসে, যেই কমন সিম্বলের আন্ডারে আমার এই দুইটাই চলে আসে, তখন কিন্তু আমার SLR1-এও রিডিউস কনফ্লিক্টটা হবে। অর্থাৎ সহজ কথায় কি, সহজ কথায় হলো এফ থেকে টি, এই টি এর যে ফলো সেট নিচ্ছি, এই ফলো সেটে তো কিছু সিম্বল থাকবে, আবার ই থেকে ই প্লাস টি, এই ই এর ফলোতেও কিন্তু আমরা ইয়াটা নিচ্ছি, ই এর ফলোতেও আমরা হচ্ছে SLR1-এর ক্ষেত্রে এই ফলো সিম্বলগুলো আমরা রিডিউস করে লিখতেছি। এখন এমন যদি কোনো জিনিস থাকে যেটা হচ্ছে এইটা আর এইটার মধ্যে কমন জিনিস, এমন কোনো সিম্বল আসলো যেই সিম্বলটা এইটা আর এইটার মধ্যে কমন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হলো এই দুইটার আন্ডারে কিন্তু রিডিউসটা পড়বে। অর্থাৎ আমি যদি বলি টি এর জন্য পড়বে হচ্ছে আমার কোন, এই যে R4টা পড়বে, আর ই এর জন্য কোনটা পড়বে, R1টা পড়বে। তাহলে দেখেন যদি কোনো কমন সিম্বল থাকে তখন R4 আর R1টা একই সেলের আন্ডারে চলে আসবে। তো যদি কখনো কমন ফলো সেট থাকে তখন কিন্তু আমার SLR1টাও শিফট রিডিউস কনফ্লিক্টে চলে যাবে। আর যদি কখনো কমন না থাকে, মানে কমন ফলো সেট না থাকে, তখন কিন্তু আমার আর এই রিডিউস কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা নাই SLR1-এর ক্ষেত্রে। সেজন্য আমি বলতেছিলাম যে SLR1 মানেই যে সে কনফ্লিক্ট থেকে দূরে থাকবে এরকম না, SLR1-এও কনফ্লিক্ট আসতে পারে। আমার গ্রামারটা কীরকম সেটার উপর ডিপেন্ড করবে। সো গ্রামারটা যদি এরকম হয় যে আমার ফলো সেটগুলোতে কমন একটা জিনিস পড়ছে, মানে কমন একটা সিম্বল পড়ছে, যে হয়তো ফলো সেটাও আমার লেফট প্যারেন্থেসিস আছে, ই এর ফলো সেটাও আমার লেফট প্যারেন্থেসিস আছে, কথা তাহলে কি এই দুটো কমন হয়ে গেছে, তো তখন কিন্তু আমার আবার রিডিউস কনফ্লিক্টের মধ্যে সে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে মূল কথা কি, মূল কথা হচ্ছে LR0টা এই কনফ্লিক্টে অনেক ইজিলি পড়ে। তো এখানে আপনাদের যে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল আছে সেখানে দেখবেন যে ওই LR0 টেবিলটা কনস্ট্রাক্ট করা হয়েছে, অ্যান্ড এই কনস্ট্রাকশনের জন্য আমার কোনো রকম ফলো সেট দরকার নাই। অ্যান্ড এখানে দেখেন অনেকগুলো কনফ্লিক্ট হয়েছে, যে এখানে একটা শিফট রিডিউস কনফ্লিক্ট হয়েছে, তারপর এখানে একটা শিফট রিডিউস কনফ্লিক্ট হয়েছে, তাই না? তো এরকম দেখেন এখানে আমার কিন্তু কনফ্লিক্টগুলো আছে। তো ইজিলি আমাদের এখানে কনফ্লিক্টগুলো করতে পারে হলে LR0-তে। তো নর্মালি আমরা যেটা হয়, আমরা LR0টা আসলে ইউজ করি না। তো আমাদের এমনিতেও আমাদের যখন আমরা ইউজ করি তখন কোনটা করি, SLR1টাই নর্মালি ইউজ করি। ঠিক আছে।